সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনে কাউকে অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন শুরু, ডেমোক্রেট প্রার্থী জিতলে তহবিল কমানোর হুঁশিয়ারি ট্রাম্পের। যারা বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি আরও জানান, নির্বাচনে নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন হতে হবে মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর। ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। তিনি জানান, নির্বাচনে অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সেনাবাহিনীও নির্বাচনে নির্বাহী ক্ষমতা ব্যবহার করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। বলেন, যারা 2014-2024 সালের নির্বাচনে সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন তাদের এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না। যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাধ্যা দিব, তারপরে আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা, তারপরে যদি দেখি যে না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, ওইটা তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট খুলে দেওয়া হয়েছে। যে ইলেকট্রনিক গেট আছে এয়ারপোর্টে, ওইটা আমরা খুলে দিছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 2 সপ্তাহের বিদেশ সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে তিনি আরও বলেন, সরকার সহ সব পক্ষ আন্তরিক হলে রাজনৈতিক সংকট সমাধান সম্ভব। 2 সপ্তাহের বিদেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ দলীয় নেতাকর্মীরা। ভিআইপি গেটে সাংবাদিকদের কাছে বিদেশ সফরের বিস্তারিত তুলে ধরেন আমির। আমি আসলে নিজের কোনো প্রয়োজনে দেশ থেকে বের হইনি, আমি বের হয়েছিলাম দেশ এবং জনগণের প্রয়োজনে। যেখানে গিয়েছি জনগণের স্বার্থকে, দেশের স্বার্থকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করেছি। এক প্রশ্নের জবাবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা অচিরেই প্রকাশ করবে জামায়াত ইসলামী। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে, সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাআল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। ফেব্রুয়ারিতে জামায়াত নির্বাচন চায় জানিয়ে জামায়াতের আমির বলেন, দলগুলোর মধ্যে অমিল থাকতে পারে কিন্তু বিরোধ নয়। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান খুঁজে নিতে হবে। 1 সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। আমরা আশা করি অন্যরা আমাদের এই আহ্বানকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে গত 19 অক্টোবর ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামের আমির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। গণভোট নিয়ে সংকট তৈরির জন্য সরকার ও ঐকমত্য কমিশন দায়ী।
বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্যই এই সংকট তৈরি হয়েছে। খরচের কথা বিবেচনায় রেখে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়া উচিত বলে জানান জোনায়েদ সাকি। জুলাই সনদে স্বাক্ষর নেয়ার পর পরিবর্তন কোনোভাবেই কাম্য নয় বলে জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। ঐকমত্য, নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের পদ্ধতি যেভাবে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে সেইটা ভিত্তিতে জনগণ হ্যাঁ না বলবেন, কিন্তু সেই অংশ পরিবর্তন হওয়ার ফলে একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে এবং গণভোট আসলে কোন দল কিভাবে অবস্থান নেবে সেটাই সংকটের জায়গা তৈরি হয়ে গেছে। আমরা মনে করি যে এটা তৈরির ক্ষেত্রে ঐকমত্য কমিশন এবং সরকারের দায় বেশি। আওয়ামী লীগ সরকারের সময় বিগত 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে 2110 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলো এখন আরও ঝুঁকিতে। এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর 12.5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে 2015 থেকে 2023 পর্যন্ত বছরে গড়ে 82.2 মিলিয়ন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। জলবায়ু তহবিল বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতির প্রকৃতি এবং মাত্রা চিহ্নিত করা। এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, এই পরিমাণ বরাদ্দেও গত 14 বছরে হয়েছে মহা দুর্নীতি। প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তার সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটা কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমাদের 2100 কোটি টাকা অর্থাৎ 248 মিলিয়ন ডলারের মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ, ফলে অভিঘাতে আক্রান্ত মানুষ হয়েছেন বঞ্চিত। এই সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো এবং সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে টিআইবি। চিহ্নিত করে সকলকে বিচার আওতায় আনতে হবে, তার জন্য কিন্তু। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 3 কার্যদিবসে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 10 নভেম্বর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই সময় নির্ধারণ করে। এই মামলায় এ পর্যন্ত 11 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আবু সাইদ হত্যা মামলায় টানা 3 বার সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। মামলাটির 30 আসামির মধ্যে 6 জন গ্রেপ্তার এবং বাকি 24 আসামি পলাতক রয়েছে। প্রমাণের প্রসেস হলো সাক্ষী উপস্থাপন করা। সেই সাক্ষী যখন গত 3টি ধার্য তারিখে উপস্থিত হয়নি, আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পাইলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 7ম দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে জামায়াতে ইসলামী এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি শেষ করা হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। আপিলের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে।
এই রায়ের মাধ্যমে বিচারপতি ABM খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কবিরহাটে 6 জন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে 3 ও টাঙ্গাইলে দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে নোয়াখালীর কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের কদমতলীতে রয়্যাল পরিবহনের একটি ঢাকামুখী বাসের সাথে সিলেটগামী এনা পরিবহন বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ 2 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টায় ভোট গ্রহণ শুরু হয়। স্থানীয় সময় রাত 9টায় ভোট গ্রহণ শেষ হবে। শহরের শীর্ষ এই পদের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। সোমবার সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ জরিপেই দেখা গেছে মামদানি বাকি 2 প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে রয়েছেন। এর আগে মেয়র নির্বাচনে আগাম ভোট গ্রহণ 25 অক্টোবর থেকে শুরু হয়ে 2 নভেম্বর শেষ হয়। প্রায় 7,35,000 ভোটার আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পর নিউ ইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। এদিকে মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এছাড়া 45 ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে দখলদার দেশটি। সোমবার সন্ধ্যায় মুক্তি পান ওই 5 ফিলিস্তিনি। পরে তাদের শারীরিক পরীক্ষার জন্য আল আকসা হাসপাতালে নেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল তাদের কাছে আরও 45 জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত মোট 270টি মরদেহ গাজায় ফেরত এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন ফেরত পাওয়া অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সোমবার রাফার উত্তর ইসরায়েলি সেনাদের গুলিতে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 2 জন নিহত ও 7 জন আহত হয়েছে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ জোরদার করার ঘোষণার একদিন পরই লেবাননে হামলা চালিয়েছে দেশটি। দৌইর শহরে একটি গাড়িতে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে হিজবুল্লাহর একটি বিশেষ ইউনিটের কমান্ডার নিহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি বাহিনী। অন্যদিকে নিহত আরেকজনের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগ আনে দেশটি। সংঘাতে লিপ্ত দেশ দুটির মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পড়াশোনার জন্য আবেদনকারী প্রায় 75% ভারতীয় শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডা প্রশাসন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর দেশটির বিধিনিষেধ আর ভিসা আবেদন প্রক্রিয়া কঠিন করায় আগ্রহ হারাচ্ছে ভিসা প্রত্যাশীরা। এর আগে অস্থায়ী অভিবাসন রোধ এবং শিক্ষার্থী ভিসা জালিয়াতি মোকাবেলার পদক্ষেপের অংশ হিসেবেই কানাডা 2025 সালের প্রথম দিকে টানা দ্বিতীয় বছরের জন্য আন্তর্জাতিক ছাত্র পারমিটের সংখ্যা কমায়। সরকারি তথ্য বলছে 2023 সালের আগস্টে ভিসা আবেদন বাতিলের হার যেখানে 32% ছিল, সেখানে চলতি বছরের আগস্টে প্রায় 74% ভারতীয় আবেদনকারীর পারমিট বাতিল করেছে কানাডা সরকার। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে ক্রীড়া বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের নতুন কমিটির পরিচিতি পর্বে এই কথা বলেন তিনি। পাশাপাশি বিভিন্ন জেলায় অবস্থিত বিকেএসপিগুলোতে আরও কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথা জানান আমিনুল হক। এছাড়াও অবসরের পর যেন কোনো অ্যাথলেট অসহায় জীবনযাপন না করে সেই বিষয়টাও নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা প্রত্যেকটি উপজেলায় প্রায় 495টি উপজেলায় আমরা ইনডোর ফ্যাসিলিটিস সহ আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। সাভারে একটি বিকেএসপি রয়েছে, যে বিকেএসপিটি আলহামদুলিল্লাহ ভালোভাবে ফাংশন করছে
কিন্তু অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে, বিশেষ করে দিনাজপুর, বরিশাল, সিলেট, এই বিকেএসপিগুলো ঠিকমতো কাজ করছে না। শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচনে কাউকে অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন শুরু, ডেমোক্রেট প্রার্থী জিতলে তহবিল কমানোর হুঁশিয়ারি ট্রাম্পের। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।